নেশাময় তোমার আসক্তি। সানা শেখ। পর্ব 10। 11:30টায় শেখ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় তালুকদার বাড়ির গাড়ি। ভেতর থেকে বেরিয়ে আসে আদনান, আফসার তালুকদার আর আমজাদ শেখ। আদনানের কপাল, হাত পা ব্যান্ডেজ বাঁধা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ধীরে ধীরে। তালুকদার বাড়ির সবাই শেখ বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। আদনানকে তালুকদার বাড়িতে নিতে চাইলেও আদনান কোনোভাবে রাজি হয়নি। ও এখন ওর জানের কাছেই আসবে। আইরিন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, শোনার পর থেকেই অস্থির হয়ে ছটফট করছে। হাসপাতাল থেকেও দ্রুত চলে এসেছে। গায়ের সাদা শার্টে রক্তের দাগ স্পষ্ট হয়ে আছে। শুকিয়ে যাওয়ার কারণে বিশ্রী দেখাচ্ছে এখন। আইরিনের সাথে ফোনে কথা হয়েছিল একবার। কথা বলার চেয়ে বেশি কেঁদেছেই আইরিন। তখন থেকেই আদনানের বুকে আরও বেশি উথাল পাথাল শুরু হয়েছে। মা, দাদা দাদি সহ বাড়ির সকলের সাথে টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। হাঁটতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে। দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে, দরজাটা ভিজিয়ে দেয়। আইরিন ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। আদনানকে দেখেই দৃষ্টি স্থির হয় ওর দিকে। চোখ থেকে অবাধ্য পানিরা গড়িয়ে পড়তে শুরু করে আবার। ছেলেকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে আস্তে ধীরে। আদনান ধীর পায়ে এগিয়ে আসে আইরিনের দিকে। আদনানের পা থেকে মাথা পর্যন্ত নজর বুলায় আইরিন। আদনান আইরিনের পাশে এসে বসে। নিজের ব্যথা ভুলে আইরিনের মুখ আগলে ধরে বৃদ্ধা আঙুল দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে, জান, এখন কেমন লাগছে? অনেক কষ্ট হচ্ছে? তোমাকে বেশি টেনশন নিতে নিষেধ করেছি না? এত টেনশন কেন করো? আইরিন শান্ত রূপের খোলস ছেড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। দ্রুত থাবায় আদনানের শার্টের কলার চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে কান্নারত গলায় রাগী স্বরে বলে, আপনাকে আমি খুব করে ফেলব, অসভ্য, অভদ্র, বদলোক একটা। আপনার বেঁচে থাকার দরকার নেই। আদনান আইরিনের হাত দুটো মুঠো করে ধরে চুমু খায়। আদনানের মসৃণ ওষ্ঠ জোড়া খসখসে হয়ে গেছে। চোখ মুখ শুকিয়ে গেছে অনেক। শার্টে লেগে থাকা তো শুকিয়ে কালো হয়ে গেছে। জান, শান্ত হও, ঠিক আছি আমি। আইরিন আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে পুনরায় কলার চেপে ধরে বলে, কেন ঠিক আছেন? যেন আমাকে আরও যন্ত্রণা দিতে পারেন সেজন্য? আমাকে কেন এভাবে শেষ করতে চাইছেন? আপনি জানেন আমি এমন কিছু সহ্য করতে পারবো না, তারপরেও বারবার কেন এমন করেন? সামনে কি হবে আমরা কেউ তো জানি না, জানলে তো আগেই সতর্ক হয়ে যেতাম। আমি বারবার বলেছিলাম, নিষেধ করেছিলাম আপনাকে। জান, শান্ত হও, কেঁদে কেটে চোখ মুখের কি অবস্থা করেছ। তুমি জানো তোমাকে এভাবে দেখলে আমি সহ্য করতে পারি না। প্লিজ জান, শান্ত হও। আইরিন ঝোড়োঝোড়ো করে কেঁদে ওঠে আবার। দুই হাতে আদনানের মুখটা আগলে ধরে। কান্নারত অবস্থায় আদনানের মুখের দিকে তাকিয়ে থাকে। কাঁপতে থাকা ডান হাত দিয়ে কপালের ব্যান্ডেজ ছুঁয়ে দেখে। আদনান আইরিনকে শান্ত করার চেষ্টা করে বলে, জান, আমি একদম ঠিক আছি। 1 সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাব। আইরিন একটু এগিয়ে 2 হাতে ঝাপটে ধরে আদনানকে। কাঁদতে কাঁদতে বলে, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আমিও তো ভয় পেয়ে গিয়েছিলাম জান। জ্ঞান হারানোর আগে ভাবছিলাম যদি মরে যাই তো গেলাম, আর যদি জানে বেঁচে যাই তাহলে আমার জান আমাকে আর জানে বাঁচিয়ে রাখবে না। আইরিন হাতের বন্ধন আরেকটু শক্ত করে। আদনান নিজেও জড়িয়ে ধরেছে আইরিনকে। আপনি আমাকে মেরে তারপর ক্ষান্ত হবেন তাই না? কাঁদতে কাঁদতে বলে আইরিন। আদনান চুলে আর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তাহলে তো আমার শ্বাস নেওয়ার আর কোনো কারণ থাকবে না জান। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? ট্রাকটা সিরাজগঞ্জ থেকে আসছিল। ড্রাইভার ঘুম ঘুম চোখে ড্রাইভ করছিল, তাই হুট করে রং রোড থেকে এসে আমার গাড়ির সামনে থেকে লাগিয়ে দেয়। ড্রাইভার, হেল্পার আর ট্রাক পুলিশ হেফাজতে আছে এখন। কোথায় কোথায় ব্যথা পেয়েছেন? মাথায় আর পায়ে একটু বেশি লেগেছে, তাছাড়া আর গুরুতর কিছু হয়নি।
আইরিন আদনানকে ঝাপটে ধরে রেখেই গুমরে গুমরে কেঁদে যায়। আদনানের দেওয়া কোনো সান্ত্বনাই ওকে শান্ত করতে পারছে না। আদনানের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেই পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছিল। বুকের ভেতর কত যে যন্ত্রণা হচ্ছিল আইরিন কাউকে বলে বোঝাতে পারবে না। আদনানের কিছু হয়ে গেলে আইরিন বেঁচে থাকতে পারবে না বোধ হয়। এই বদ পুরুষটা ওর শিরায় উপশিরায় মিশে গেছে। আইরিন আদনানকে ছেড়ে দেয়। বিছানা থেকে নেমে দাঁড়ায়। আদনানের শার্টের বোতাম খুলতে শুরু করে। শার্ট খুলছ কেন জান? দেখব। কি? আইরিন বলে না কিছু। জান গায়ে কিছু হয়নি। আমাকে বাঁচাতে গিয়েই তো গার্ড বেশি আঘাত পেয়েছে। আইরিন আদনানের গা থেকে শার্ট খুলে ফেলে। উজ্জ্বল শ্যামবর্ণের দেহের জায়গায় জায়গায় লাল নীল দাগ হয়ে আছে আঘাত লাগার কারণে। গায়ের দাগগুলো দেখে বুকের ভেতর আরো ভারী হয়ে ওঠে। কষ্ট হচ্ছে অনেক? না জান। হবে কিভাবে? গন্ডারের চামড়া লাগানো তো। আদনান ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আইরিনের মুখের দিকে। এই মেয়ে সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলায়। রাতে খেয়েছেন? আদনান দুদিকে মাথা নাড়ায়। আইরিন দরজার দিকে এগিয়ে যায়। জান কোথায় যাচ্ছ? এদিকে আসো। আইরিন শোনে না। সিঁড়ির কাছে এগিয়ে এসে নিচের দিকে তাকিয়ে গলা ছেড়ে নাবিলা বেগমকে উদ্দেশ্য করে বলে, মামুনি ইয়াদের আব্বুর জন্য খাবার দিয়ে যাও। নিয়ে আসছি। আইরিন রুমে ফিরে আসে। আদনান আইরিনের বলা কথাগুলো শুনেছে। ইয়াদের আব্বু শব্দ দুটো দুবার উচ্চারণ করে ছেলের দিকে তাকায় আদনান। আজকে প্রথম আইরিন এই নামে ওকে সম্বোধন করল। শুনতে বেশ ভালোই লাগলো ওর কাছে, ইয়াদের আব্বু। আইরিন আদনানের সামনে দাঁড়িয়ে বলে, ফ্রেশ হবেন না? প্যান্ট চেঞ্জ করব। লুঙ্গি হলে ভালো হয়। আইরিন আলমারি থেকে একটা লুঙ্গি বের করে আনে। আদনান লুঙ্গিটা উপর দিয়ে পরে প্যান্ট খুলে ফেলে। প্যান্ট খুলতে গিয়ে পায়ে বেশ ব্যথা পেয়েছে। উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমে প্রবেশ করে। নাবিলা বেগম খাবার দিয়ে যান। আইরিন আদনানের শার্ট প্যান্ট বাস্কেটে রেখে দেয়। আদনান আসার আগেই ইয়াদ ঘুম থেকে উঠেছিল। কিছুক্ষণ আগেই খেয়ে ঘুমিয়েছে আবার, এখন গভীর ঘুমে বিভোর হয়ে গেছে। আজকে সন্ধ্যার পর থেকে অনেকবার ঘুম থেকে উঠে গিয়েছিল। আদনানকে চোখের সামনে থেকে দেখে এখন কিছুটা শান্তি লাগছে আইরিনের। বেশি কিছু যে হয়নি তাতেই আলহামদুলিল্লাহ। আদনানের জন্য তো দম বন্ধ হয়ে ও নিজেই মরতে বসেছিল। আদনান ফ্রেশ হয়ে এসে বিছানায় উঠে বসে। আইরিন হাত ধুয়ে খাবারের প্লেট হাতে তুলে নেয়। আদনানের মুখোমুখি হয়ে বসে ভাত মাখাতে শুরু করে। ভাত মেখে মুখের সামনে তুলে ধরে বলে, হা করুন। তুমি খেয়েছ? হ্যাঁ, হা করুন। আদনান হা করে। আইরিন নিজে থেকে ওকে খাইয়ে দেবে কল্পনাও করেনি। বউয়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমার সাথে আবার খাও, বেশি না খেলে অল্প খাও। আইরিন এক লোকমা নিজের মুখে পুরে দেয়। আদনান পলকহীন আইরিনের মুখের দিকে তাকিয়ে মুখের ভাত চিবুচ্ছে। আইরিনকে এতটা বিধ্বস্ত আগে কোনো দিন দেখেনি। খাওয়া শেষ হলে প্লেট রেখে হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসে আইরিন। দরজা লাগিয়ে বিছানার কাছে এগিয়ে আসে। ছেলেকে পাশে সরিয়ে নিজে মাঝখানে শোয়ে। আদনান এতক্ষণ আলতো হাতে ছেলের গাল আর হাত ছুঁয়ে দেখছিল। আদনানকে নিজের বুকে জড়িয়ে নেয় আইরিন। ব্যান্ডেজ বাঁধা হাতটা আইরিনের গায়ের উপর তুলে দেয় আদনান। আইরিনের বুকে কান পেতে বলে, এত শব্দ করছে কেন এখনো? যেদিন শ্বাস বন্ধ হয়ে যাবে চিরতরে সেদিন শব্দ করাও বন্ধ হয়ে যাবে। তাহলে আমার কি হবে জান? নিজের ইচ্ছে মতো উড়ে বেড়াবেন। পড়ে গিয়ে কোথায় কোথায় ব্যথা পেয়েছ? বুকের ব্যথার কাছে ওই ব্যথা কিছুই না। অনেক রাত হয়েছে, ঘুমাও যান। আপনি আগে ঘুমান। সকালের নাস্তা সেরেই নিজের ব্যাগ গুছিয়ে নেয় আইরিন। আদনান বিছানায় বসে আছে ছেলেকে কোলে নিয়ে। বেচারা এমপি সাহেব বুঝতে পারছে না তার খ্যাপা বউটা ব্যাগ কেন গোছাচ্ছে এখন।
রাগে লাল চেহারা দেখে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। কিছু জিজ্ঞেস করলে যদি গর্জন করে ওঠে তাহলে ছেলেটা ভয় পেয়ে যাবে। ব্যাগ গুছিয়ে আইরিন নিজেও তৈরি হতে শুরু করে। জান, এভাবে রেডি হচ্ছ কেন? বাড়িতে যাব। কোন বাড়িতে? ষড়যন্ত্র করে যেই বাড়িতে তুলে নিয়ে গিয়েছিলেন সেই বাড়িতে। তুমি না বললে 1 সপ্তাহ এখানে থাকবে। থাকতে চেয়েছিলাম কিন্তু এখন থাকব না, পরে এসে থাকব। কেন? ইয়াদের আব্বু এখন অসুস্থ, তাকে ছেড়ে আমি এখানে কিভাবে থাকব? আইরিনের কথা শুনে আদনানের চোয়াল ঝুলে যায়। চোখ দুটো আগের তুলনায় বড় বড় হয়ে গেছে। ইয়াদ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। বাবা তো ওকে না দেখে ওর মাকে দেখতে ব্যস্ত। আইরিন রেডি হয়ে বিছানার কাছে এসে দাঁড়ায়। বিছানার উপর থেকে ফোন হাতে নিয়ে সাদাফের নাম্বারে ডায়াল করে। রিসিভ হতেই বলে, ভাইয়া একটু উপরে আসো তো। আসছি। ফোন রেখে হ্যান্ডব্যাগের ভেতর ভরে নেয়। আদনানের কোল থেকে ইয়াদকে নিজের কোলে তুলে নেয়। থাকুক আমার কাছে। নিজেই তো ঠিকভাবে হাঁটতে পারছেন না, ওকে নিয়ে কিভাবে হাঁটবেন? আমার ছেলে কি 50 কেজি ওজন যে নিয়ে হাঁটতে পারবো না? আপনার একার ছেলে নাকি? বারবার আমার ছেলে করছেন। বেচারা এমপি সাহেব বউয়ের রাগী চোখ জোড়ার দিকে তাকিয়ে রইল। সাদাফ দরজার কাছে দাঁড়িয়ে দরজা নক করে। আইরিন ভেতরে আসতে বললে ভেতরে প্রবেশ করে। ব্যাগটা একটু নিচ পর্যন্ত নিয়ে দাও। সাদাফ কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। উঠে আস্তে আস্তে নিচে চলুন। আদনান বসা থেকে উঠে দাঁড়ায়। পায়ের ব্যথা এখন আরো বেশি অনুভব হচ্ছে। পায়ের পেশিতে কেটে গিয়েছিল, সেলাই লেগেছে 5টা। আইরিন পায়ের ক্ষত দেখেনি এখনো। দেখলে না জানি কি করে আবার। এই মেয়েকে এত দিনেও পুরোপুরি বুঝে উঠতে পারেনি আদনান। ওকেও সহ্য করতে পারে না, আবার ওর কিছু হলে সেটাও সহ্য করতে পারে না। ভালোবাসে সেটা মুখেও স্বীকার করবে না। আইরিনের কথা শুনলে কেউ বিশ্বাসই করবে না এই মেয়ে গত রাতে আদনানের জন্য কিভাবে পাগলের মতো কেঁদেছিল, অজ্ঞানও হয়ে গিয়েছিল। আইরিনের মুখের কথা শুনলে যে কেউ মনে করবে আদনান ওর শত জনমের শত্রু। আস্তে আস্তে হেঁটে দুজনেই নিচে নেমে আসে। শেফা এগিয়ে এসে আইরিনের কোল থেকে ইয়াদকে নিজের কোলে তুলে নেয়। আদনান দেখে ওর বাপ, দাদা, চাচা 3 জনেই এই বাড়িতে রয়েছে। আদনান রাতে রুমে প্রবেশ করার পর আর রুম থেকে বের হয়নি, নিচেও আসেনি। আইরিন খাওয়ার আগে একবার নিচে এসেছিল সকালে, তখনই কথা হয়েছে আইরিন আজকেই তালুকদার বাড়িতে ফিরে যাবে। আদনান সুস্থ হওয়ার পর আবার আসবে শেখ বাড়িতে। সবাই একসাথে বাড়ি থেকে বের হয়। তালুকদার বাড়ির সবাইকে বিদায় জানাতে এগিয়ে আসতে আসতে তালুকদার বাড়ির সামনেই চলে এসেছে প্রায় শেখ বাড়ির সবাই। শেখ বাড়ির সবাই ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই আফসার তালুকদার বলেন, বাড়িতে চলুন সবাই, এসেই তো পড়েছি। আমজাদ শেখ বলেন, এখন না, অন্য সময় যাব। লাকি সাবধানে থেকো তুমি, দেখে শুনে চলাফেরা করো। ডাক্তার যেভাবে বলেছেন সেভাবেই চলাফেরা করো। ইনশা আল্লাহ। আসছি আমরা, চলো সবাই। শেফা ইয়াদকে দিয়ে দে এখন। রেশমা তালুকদার ইয়াদকে নিজের কোলে তুলে নেন। শেফা ইয়াদকে দিয়ে কান্না করে দিয়েছে। আইরিন আর ইয়াদ এসেছিল বলে কত খুশি হয়েছিল। নাবিলা বেগম শেফাকে সান্ত্বনা দিয়ে বলেন, আগামী সপ্তাহে নিতে আসব আবার, কাঁদিস না। আদনান বলে, শেফা তুমি চলো আমাদের সাথে। তাসলিমা বেগম বলেন, ওর কলেজ খোলা, তোমাদের ওখানে গেলে পড়াশোনা শিখেও তুলে রাখবে। বিদায় নিয়ে যে যার বাড়ির দিকে এগিয়ে যায়। অনেক প্রতিবেশীরা দাঁড়িয়ে আছে আশেপাশে। কয়েকজন বয়স্ক মানুষ এগিয়ে এসে তালুকদারদের সাথে কথা বলছে। আদনানের জন্য দোয়া করে দেয় দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য। বাড়িতে এসে শাশুড়ি মায়ের সাথে কথা বলে রুমের দিকে এগিয়ে যায় আইরিন। সীমা কাপড়ের ব্যাগটা নিয়ে আইরিনের পেছনে পেছনে যায়। আদনান সোফায় বসে পড়েছে।
পায়ের ব্যথায় এখন আর হাঁটতে পারছে না। গাড়ির কি যেন ভেঙে ওর পায়ের পেশির ভেতরে ঢুকে গিয়েছিল। রাতেই নিউজ হয়ে গিয়েছে টাঙ্গাইল আসন 2 এর এমপি, তরুণ প্রজন্মের আইডল তালুকদার আদনান লাকি অ্যাক্সিডেন্ট করে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি। সাংবাদিকরা ইতিমধ্যে আদনানের সাক্ষাৎকার নেওয়ার জন্য অস্থির হয়ে আছে। তালুকদার বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয়েছে তালুকদার আদনান লাকি এখন কোনো সাক্ষাৎকার দেবে না। সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নিয়ে তাকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। এমনিতেই অসুস্থ, এখন সাক্ষাৎকার দিতে দিতে আরও অসুস্থ হয়ে পড়বে। যা বলার পুলিশকে বলা হয়েছে আগেই। আইরিন আর আদনানের জন্য দুপুরের খাবার রুমে দিয়ে যান ফারজানা তালুকদার। আদনান হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। আইরিন হাত ধুয়ে একটা প্লেট হাতে তুলে নেয়। বসে আদনানের মুখোমুখি হয়ে। সকালেও নিজের হাতে আদনানকে খাইয়ে দিয়েছিল। আদনান মনে মনে তো মেলা খুশি। অসুস্থ হলে যদি আইরিনের আদর যত্ন পাওয়া যায় তাহলে আদনান সারা বছর অসুস্থ থাকতে রাজি আছে। আদনানকে খাওয়ানো শেষ করে ওর ওষুধগুলো খুলে হাতে দেয়। তারপর নিজের প্লেটটা হাতে নিয়ে বসে খাওয়ার জন্য। অবশ্য আদনানকে খাওয়ানোর সময় ওর অর্ধেক খাওয়া হয়ে গেছে। এখন বাকি খাওয়া শেষ করে প্লেট বাটি সব রেখে দেয় একপাশে। রুমের দরজা ভিজিয়ে দিয়ে জানার পর্দা টেনে দেয়। বেলকনির দরজা ভিজিয়ে দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে এখন, না ঘুমালেই নয়। আইরিনের শরীর ঘেঁষে শুয়ে পড়ে আদনান। আইরিন ছেলের দিকে ফিরে কাত হয়ে শুয়ে আছে। আদনান আইরিনকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, জান তোমার বুকের মাঝে জড়িয়ে ধরো আবার। কথা না বলে ঘুমান। প্লিজ জান একটু জড়িয়ে ধরো। তুমি জড়িয়ে ধরলে সবকিছুই শান্তি শান্তি লাগে। আমাকে অশান্তিতে রেখে আপনি কিভাবে শান্তিতে থাকতে চান? জান। আইরিন আদনানের দিকে ফিরে ওকে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে। আদনান নিজেও আইরিনকে জড়িয়ে ধরে। শুয়ে থাকতে থাকতে আইরিনের চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। হাতের বাঁধন আরেকটু টাইট করে। আদনান প্রায় ঘুমিয়েই পড়েছিল। আইরিনের জোরে জোরে নেওয়া শ্বাসের শব্দ শুনে কান সজাগ হয়। চোখ জোড়া মেলে তাকাতেই আইরিনের ফোঁপানোর শব্দ শুনতে পায়। আদনান বুক থেকে মুখ তুলে আইরিনের মুখের দিকে তাকিয়ে বিচলিত হয়ে বলে, জান কি হয়েছে তোমার? কাঁদছ কেন? আইরিন আদনানের মুখের দিকে না তাকিয়ে উপরের দিকে তাকায়। হাঁ করে শ্বাস নিতে নিতে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। আদনান আইরিনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে উপরের দিকে উঠে যায়। আইরিনের মুখ 2 হাতে আগলে ধরে ব্যাকুল সুরে বলে, জান কি হয়েছে বলছো না কেন? কোথায় কষ্ট হচ্ছে? আইরিন আদনানের মুখের দিকে তাকায়। রুমে স্বল্প আলো রয়েছে তাই সব কিছু স্পষ্ট নয়। জান কথা বলো। আইরিন আদনানের ডান হাতটা ধরে নিজের বুকের বাপাশে চেপে ধরে ধরা গলায় বলে, এখানে ভীষণ কষ্ট হয়, আপনি তো পাষাণ পুরুষ তাই বুঝতে পারেন না। আমাকে কষ্ট দিতে পারলেই তো আপনার শান্তি লাগে। আদনান আইরিনকে টেনে নিজের বুকে চেপে ধরে। মাথায় হাত বুলিয়ে বলে, আমি তোমাকে কখনোই কষ্ট দিতে চাই না জান। তালুকদার আদনান লাকির এত সাহস আছে নাকি যে তার জানকে কষ্ট দেবে? বেশ রাত হয়ে গেছে। ইয়াদ ঘুম থেকে উঠে জেগে আছে তবে কাঁদছে না। আদনান ছেলেকে নিজের বুকের কাছে শুইয়ে রেখে কথা বলছে ছেলের সাথে। ইয়াদ নয়ন জোড়া মেলে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। ওর মধ্যে কোনো নড়াচড়া নেই, শুধু একটু পরপর গোলাপি জিহ্বাটা বের করে আবার ভেতরে নিচ্ছে। আইরিন বাথরুম থেকে বেরিয়ে আসে। হাত মুখ মুছতে মুছতে বলে, বাপ ছেলে মিলে কি এত কথা বলছেন? ছেলেকে আবার রাজনীতি শেখাচ্ছেন নাকি? আদনান হেসে ঘাড় ঘুরিয়ে বলে, ছেলেকে আলাদা করে রাজনীতি শেখাতে হবে? সুইটহার্ট আমার রক্তেই তো রাজনীতি। আমার রক্তে তো নেই। তাতে কি হয়েছে? ছেলের দেহে তো আমার রক্ত বইছে। পেটে রেখে বড় করলাম আমি আর রক্ত আপনার? হ্যাঁ সুইটহার্ট।
তাহলে এখন থেকে ওকে আপনি খাওয়াবেন, আমি খাওয়াতে পারবো না। আপনার তোকে কষ্ট করে আমি কেন খায়াবো? বড় হয়ে তো সেই আপনার মতোই ঘাড় তোত্তারা হবে। আদনান অবাক হয়ে বলে, জান ওকে আমি কিভাবে খাওয়াব? সেটা আমি কিভাবে বলবো? সারা দিন আমার ছেলে আমার তো এখন খাওয়ান আপনার ছেলে আর তোকে। এমন বলে না জান, কাছে আসো, তোমার অপেক্ষাই তো করছিলাম এতক্ষণ আমরা। কেন? আমার আব্বার খিদে পেয়েছে, খাইয়ে রেখেই গিয়েছিলাম। আইরিন এগিয়ে এসে ছেলেকে মাঝখানে রেখে শুয়ে পড়ে। আদনান ছেলেকে আইরিনের বুকের সাথে ঠেকিয়ে দেয়, নিজেও এগিয়ে আসে দুজনের কাছে। ইয়াদ ব্যথা পাবে তো? কিছু হবে না। আইরিন আদনানের মুখের দিকে তাকিয়ে আবার ছেলের দিকে তাকায়। দুজনের মাঝখানে শুয়ে আছে ছেলেটা। আদনান হাত বাড়িয়ে আইরিনের গালের উপর হাত রাখে। আইরিন সরাতে বললেও আদনান সরায় না। রাত বাড়ছে, ঘুমান এখন। তুমি ঘুমাও। ইয়াদ ঘুমালে তারপর ঘুমাবো। ইয়াদ ঘুমাক, তারপর দুজন একসাথে ঘুমাবো। আপনি অসুস্থ। তুমিও তো অসুস্থ জান। আইরিন আর কিছু বলে না। কিছু সময় পর আদনানের চোখের দিকে তাকিয়ে দেখে আদনান পলকহীন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে একভাবে। এভাবে তাকিয়ে থাকবেন না। কেন সুইটহার্ট? তাকাবেন না। আমি অনন্তকাল এভাবেই তাকিয়ে থাকব। এর চেয়েও গভীরভাবে তাকিয়ে থাকব, ছুঁয়ে দিব, আদর করব। আইরিন চোখ জোড়া শুরু করে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর দৃষ্টি নত করে ছেলের দিকে তাকিয়ে বলে, আপনি ঘুমাবেন কখন? ইয়াদ তো জানে ও ঘুমিয়ে পড়লেই ওর আব্বু আম্মু ওকে একপাশে রেখে নিজেরা জোরাজোরি করে ঘুমাবে, তাই ঘুমাচ্ছে না। যদি কারণ এটা হয়, তবে ঠিকই আছে। না, একদম নেই। ওকে তুমি খেতে দাও, তাহলে দ্রুত ঘুমিয়ে পড়বে। আমি কেন খেতে দিব? আপনি খাওয়ান। জান ওকে খাওয়ানোর মতো কিছু নেই আমার কাছে। আছে কি নেই সেটা তো আমার জেনে কাজ নেই। আপনি কিভাবে খাওয়াবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আদনান শোয়া থেকে উঠে বসে আইরিনের উপর দিয়ে ওর পেছনে এসে শুয়ে পড়ে আবার এমনভাবে শুয়েছে যে মনে হচ্ছে আইরিনের উপরে উঠে যাবে। এভাবে শুলেও আইরিন বলছে না কিছু, বলে লাভও নেই, তাই চুপ করে আছে। আইরিনের মেক্সির চেইন খুলে ফেলে আদনান। কি করছেন? হাত সরান। ইয়াদকে খাওয়াবো, তুমি চুপচাপ শুয়ে থাকো। খাওয়াবেন ভালো কথা, কিন্তু আমার কাছে কি? আদনান বলে না কিছু। ছেলেকে আইরিনের বুকের আরও কাছে আনে। পেছনে ছোট কোলবালিশটা দিয়ে চেখেকে কাত করে রাখে। কি করছেন? তুমি মানে আমি আর আমি মানে তুমি। তুমি আমি মিলে আমরা মানে আমাদের। এখন চুপচাপ খাওয়াও। ও সরি, খাওয়াচ্ছি তো আমি নিজেই। তুমি চুপচাপ শুয়ে থাকো শুধু। ছাড়ুন আর হাত সরান। কথা না বলে চুপ থাকো তো সুইটহার্ট। দেখো ইয়াদ কি সুন্দর করে খাচ্ছে। আইরিন আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আদনান ছাড়ে না। জান ডিস্টার্ব করো না তো, ছেলেকে খেতে দাও। খাওয়াবেন নিজে খাওয়ান, আমার কাছে কি? সুইটহার্ট আমি নিজেই তো খাওয়াচ্ছি। ইয়াদ ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই। একভাবে শুয়ে থাকতে থাকতে আইরিনও ঘুমিয়ে গেছে। ঘুম আসছে না আদনানের, ঘুম থেকে উঠেই ছিল সন্ধ্যার দিকে। সকাল 11টা নাগাদ তালুকদার বাড়ির ভেতর প্রবেশ করে আদনানের ঢাকার ফ্রেন্ডরা। আদনানের ছেলে হয়েছে সোনার পরই আসতে চেয়েছিল, তবে সময় সুযোগের অভাবে আসতে পারছিল না। আদনান অ্যাক্সিডেন্ট করেছে শুনেছে, তুই জনকে একসাথে দেখার জন্যই চলে এসেছে। ড্রয়িং রুমে আসতেই আদনানের সাথে দেখা হয়। ওদের জন্যই ড্রয়িং রুমে এসে বসেছে আদনান। মামুন রশিদ এগিয়ে এসে আদনানকে জড়িয়ে ধরে। ঢাকায় আদনানের বেস্ট ফ্রেন্ড মামুন রশিদ আর গ্রামে সুলাইমান। এই দুজনের প্রতি আদনানের আলাদা একটা দুর্বলতা আছে। দুজনকেই নিজের ভাইয়ের মতো ভালোবাসে। কুশল বিনিময় শেষ হলে সোফায় বসে সকলে
আপনার ছোট বাপজান কই এমপি সাহেব? আম্মুর কাছে রয়েছে, আম্মু ইয়াদকে নিয়ে আসো। ছেলের ডাক শুনে ইয়াদকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন ফারজানা তালুকদার। ওনাকে দেখে সবাই একসাথে সালাম দেয়। ফারজানা তালুকদার হাসি মুখে সালামের জবাব দিয়ে ওদের সামনে এসে দাঁড়ান। মামুন রশিদ আগে আগে সোফা ছেড়ে উঠে ইয়াদকে নিজের কোলে তুলে নেয়। ইয়াদের মুখের দিকে তাকিয়ে আবার আদনানের দিকে তাকিয়ে বলে, এই লাকি, এ দেখি তোরই কার্বন কপি। তোদের ভাবি বিশ্বাসই করতে চায় না ছেলেকে আমার মতো যে দেখতে। এই কথা কোনো ভাবেই বিশ্বাস করতে চায় না রে ভাই। পাশ থেকে একজন বলে, এটা একদম ঠিক বলেছিস। আমার দুই ছেলেকে আমার মতো দেখতে, কিন্তু ওদের মায়ের দাবি ওরা ওর মতো দেখতে। মামুন রশিদ পুনরায় বলে, এই একই দাবি আমার বেলায়ও হয়। ছেলে মেয়েকে দেখতে আমার মতো, কিন্তু সে এটা কিছুতেই মানতে রাজি নয়। রেশমা তালুকদার এগিয়ে আসতে আসতে বলেন, কে কি মানতে রাজি নয়? সবাই ওনার দিকে তাকায়। আসো, সালামু আলাইকুম দাদি। ওয়া লাইকুমুস সালাম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন দাদি? আলহামদুলিল্লাহ ভালো। দুপুরের খাবার খেতে নিচে আসার পর সকলের সাথে দেখা হয় আইরিনের। সালাম দিয়ে টুকটাক কথা হয় আদনানের ফ্রেন্ডদের সাথে। সেই বিয়ের সময় দেখা আর একটু কথা হয়েছিল। আইরিন সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন মামুন রশিদ আদনানকে জোরে জোরে বলে, এমপি সাহেব, আদনান রকি কিছুদিন আগে বিয়ে করেছে। আদনান স্বাভাবিক স্বরে বলে, ভালো। বেচারার বউ বিয়ের 3 দিন পর প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। উপস্থিত সবাই মামুন রশিদের দিকে তাকিয়ে আছে। আইরিন প্রথম কথাগুলো শুনেই দাঁড়িয়ে গেছে। আদনানের আরেক ফ্রেন্ড বলে, বেচারার কপালে বউ নাই রে ভাই। তুই ওর না হওয়া বউ ছিনতাই করে নিয়ে এসেছিস, তারপর থেকে বেচারার কপালে কুফা লেগেছে। বিয়ে হয় না আবার হওয়ার পর বউ পেছনে দেখিয়ে চলে গেছে। শেষের কথাগুলো শুনে কয়েকজন শব্দ করে হেসে ওঠে। আদনান বলে, এত খোঁজ খবর তোরা কই পাস? আমার বোনের ফ্ল্যাটের সাথেই রকিদের ফ্ল্যাট। বোনের কাছ থেকেই সব শুনেছি। বেচারা নাকি পণ করেছে আর বিয়ে করবে না। পাশ থেকে আরেকজন বলে, বুঝলাম না এই রকির সমস্যা কোথায়, বারবার কেন অন্যের ভালোবাসায় নজর দেয়? বুঝোস না চরিত্রের দোষ। হোক ব্যাটা, ও কি জানতো নাকি ওরা অন্যের ভালোবাসা? না জেনেই তো পছন্দ করে, তারপর খায় আইক্কাওয়ালা বাস। আদনানের শেষের কথাগুলো শুনে ফিক করে হেসে ওঠে সবাই। আদনান দুঃখ ভরা সুরে বলে, রকির জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বেচারা। গাড়ির ভেতর বসে মামুন যখন রকির মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দিচ্ছিল, তখন রকির আর ওর বাপের চেহারা দেখে এত মায়া লাগছিল যে মনে হচ্ছিল ছেড়ে দেই সবাইকে। মামুন রশিদ বলে, ওই দিন নিজেকে সত্যি সত্যিই একজন কিডন্যাপার মনে হচ্ছিল। ভিলেন একটা ভাইব চলে এসেছিল নিজের মধ্যে। ওই দিনের ঘটনাগুলো অ্যাডভেঞ্চারের মতো লাগে। জীবনে প্রথমবারের মতো সেদিন মানুষ কিডন্যাপ করেছিলাম, তাও আবার কোনো মুক্তিপণ না নিয়ে ছেড়েও দিয়েছিলাম। আমাদের মতো এত ভালো কিডন্যাপার এই দুনিয়ায় আরও আছে নাকি? সবাই তাল মিলিয়ে বলে, একদম না। আইরিন সকলের দিক থেকে দৃষ্টি সরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সবগুলো 1 নাম্বারের বজ্জাত। বেচারা আদনান রকি। মাঝখানে পেরিয়ে যায় কিছু দিন। আদনান এখন আগের চেয়ে একটু সুস্থ হয়ে উঠেছে। এখন হাঁটতে চলতে আগের মতো অত কষ্ট হয় না। দুপুরের খাবার খেয়ে সোফায় বসে বাপ দাদার সাথে আলোচনা করছিল আদনান। আলোচনার সমাপ্তি ঘটিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। ধীর পায়ে আগায় রুমের দিকে। দরজা ঠেলা দিতেই আইরিন ঘাড় ঘুরিয়ে তাকায় ওর দিকে। আদনান দরজা ভিজিয়ে দিয়ে বিছানার কাছে এগিয়ে আসে। আইরিনের উপর দিয়ে ঝুঁকে পড়ে ছেলেকে আদর করে চুমু খায়। তারপর আইরিনকে আদর করে বাথরুমের দিকে এগিয়ে যায়। আইরিন ঘাড় ঘুরিয়ে আদনানের যাওয়া দেখে আবার আগের মতো করে শুয়ে রইল।
আদনান ফ্রেশ হয়ে এসে ছেলেকে মাঝখানে রেখে শুয়ে পড়ে। ছেলেকে আবার আদর করে, আইরিনকেও আদর করে, তারপর চোখ বন্ধ করে নেয়। আইরিন তাকিয়ে থাকে আদনানের দিকে। আদনান কোথাও একটা গিয়েছিল বাপ দাদার সাথে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আজকে বাড়ি থেকে বেরিয়েছিল। রাত 11টা বেজে গেছে অলরেডি। রুমে এসে দেখে আইরিন ছেলেকে কোলে নিয়ে বসে আছে। কাছে এগিয়ে এসে ছেলেকে আদর করে অনেকক্ষণ। কোলে নিয়ে বসে থাকে কতক্ষণ আইরিনের পাশে। কোথায় ছিল এতক্ষণ, কেন ছিল এসব কিছুই জিজ্ঞেস করে না আইরিন। দাদার গলার স্বর শুনে ছেলেকে আইরিনের কোলে তুলে দিয়ে ট্রাউজার আর টি শার্ট নিয়ে বাথরুমে প্রবেশ করে। চেঞ্জ করে ফ্রেশ হয়ে দ্রুত রুম থেকে বের হয় খাওয়ার জন্য। 20 মিনিট পর রুমে ফিরে আসে আবার। আইরিন ইয়াদকে মাঝখানে রেখে শুয়ে আছে এখন। দরজা লাগিয়ে দিয়ে মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে, তারপর বিছানায় উঠে বসে। আদনান আইরিনের দিকে হাত বাড়িয়ে বলে, জান তুমি এই পাশে আসো। আইরিনকে ছোঁয়ার আগেই আইরিন আদনানের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে রাগী স্বরে বলে, ছোবেন না আপনি আমাকে, দূরে থাকুন আমার কাছ থেকে। হঠাৎ আইরিনের এমন আচরণে বিস্ময় বিমূঢ় আদনান। কি হলো, হঠাৎ এমন করছে কেন? আদনান পুনরায় হাত বাড়িয়ে বলে, জান কি হয়েছে তো? বাকি কথা শেষ করার আগেই বলে, জান ডাকবেন না আমাকে, কথা বলবেন না আপনি আমার সাথে, ছোবেন না আমাকে। কি হয়েছে, এত রেগে আছো কেন? রেগে যাওয়ার মতো তো কিছু বলিনি বা করিনি। কি হয়েছে জান? বলছি না ছোবেন না আমাকে। হাত সরান। বেচারা এমপি সাহেব ফ্যালফ্যাল করে বউয়ের দিকে তাকিয়ে রইলেন। কি ভুল করেছেন আজকে কিছুতেই মনে পড়ছে না। বউকে রাগানোর মতো কিছু করেননি আজকে। জান কি করেছি আমি? বলো না হলে বুঝব কিভাবে? আইরিন মৃদু স্বরে বলে, না করেই তো দোষ করেছেন। আইরিন মৃদু স্বরে বললেও আদনান স্পষ্ট শুনতে পেয়েছে। না করেই দোষ করেছে? কি করেনি? কি করিনি জান? জানেন না আপনি কি করেননি? দিকে মাথা নাড়ায় আদনান, জানে না কি করেনি। বলো কি করিনি আমি? বকবক না করে ঘুমান। তুমি এপাশে আসো। আইরিন চোখ বন্ধ করে নেয়। আদনান ছোট ছোট চোখ বানিয়ে তাকিয়ে রইল বউয়ের মুখের দিকে। কিছু সময় পর বসা থেকে উঠে আইরিনের পেছনে এসে বসে টেনে নিজের দিকে ফেরানোর চেষ্টা করে বলে, এত রাগ করছো কেন সুইটহার্ট? আইরিন রাগে গোজগোজ করে বলে, ছুতে নিষেধ করেছি আমি। কেন করেছো সেটার কারণটা তো বলবে। আদনানের হাত সরিয়ে দেয় নিজের গায়ের উপর থেকে। আদনান মুচকি হাসে। আইরিনের পেছনে লম্বা হয়ে শুয়ে জড়িয়ে ধরে শক্ত করে। আইরিন এবার আর আদনানকে নিজের কাছ থেকে সরাতে পারে না। রাগে ফুঁসে উঠে বলে, ছাড়ুন আমাকে। রাগ করার মতো কিন্তু কিছু করিনি সুইটহার্ট। আপনি পুরোটাই আমার রাগের কারণে, এখন ছাড়ুন আমাকে। কি করেছি সেটা বলো। পারবো না। আমি বোধহয় একটু একটু আন্দাজ করতে পারছি সুইটহার্ট। কি? তোমার রাগের কারণ? কেন রাগ করেছি? তুমি হিংসুটে হয়ে গেছো সুইটহার্ট। মানে? আদনান আইরিনকে আরেকটু গভীরভাবে আলিঙ্গন করে। ঘাড়ে মুখ গুজে বলে, মানে এটাই যে আমি দুপুরে রুমে এসে তোমাকে আগে আদর না করে ছেলেকে করেছি। তারপর আবার রাতেও ফিরে তোমাকে আদর না করে ছেলেকে করেছি। তোমার মোটেও আমার এই আচরণ সহ্য হচ্ছে না। তোমাকে আগে আদর না করা আর বাড়িতে ফিরে আদর না করার কারণেই রেগে বোম হয়ে আছো। কি ভেবেছ আমি কিছু বুঝতে পারবো না? আমি তো ইচ্ছে করেই এমনটা করছিলাম তোমার রিয়াকশন দেখার জন্য। তুমি যে এতটা হিংসুটে হয়ে গেছো এটা আমার কল্পনায়ও ছিল না। ফালতু কথা বন্ধ করুন আপনার। আদনান জোর করে আইরিনকে নিজের দিকে ফেরায়। গালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলে, বলো আমি ভুল বলেছি। আইরিন চুপ হয়ে থাকে। আদনান সত্যি কথাই বলেছে।
আদনান যখনই রুমে আসে আগে আইরিনকে আদর করে তারপর ছেলেকে। ইয়াদ হওয়ার আগেও যতবার রুমে আসত ততবার আইরিনকে জোর করে ধরেই আদর করত। আর এটা আইরিনের একটা অভ্যাসে পরিণত হয়েছে এখন। আদনান রুমে এসে আদর না করলে ওর এখন মোটেও ভালো লাগে না, কিছু একটার কমতি অনুভব করে। আদনান দুপুরে যখন রুমে এসে আইরিনের উপর ঝুঁকল, আইরিন তো ভেবেছিল আদনান ওকে আদর করবে, কিন্তু আদনান ওকে আদর না করে ইয়াদকে আদর করল আগে। তখনই আইরিনের রাগ হয়েছিল। তারপর থেকে আদনান ওকে আরও রাগানোর জন্য ইচ্ছে করে সারা দিন এমন করেছে, আর রাতে ফিরে ওকে আদর করলই না। একটা কথাও বলেনি ওর সাথে। কি হলো জান, কথা বলছো না কেন? ছাড়ুন আমাকে। হয়েছে, আর রাগ করতে হবে না, সরি, আর এমন করব না। তোমাকে আদর করতে না পেরে তো আমি দম বন্ধ হয়ে রে যাব জান। সারা দিন আদর করতে না পেরে বুকের ভেতর কেমন যেন করছে। আসো জান, সারা দিনের অভাবটুকু পূরণ করি। আইরিন বলে না কিছু। আদনান আইরিনের সারা মুখে অসংখ্য চুমু খায়। মৃদু হেসে বুকে জড়িয়ে ধরে আবার। দুপুরেই আইরিনের চোখ মুখের দিকে খেয়াল করেছিল ভালোভাবে। বাথরুমে গিয়েই তৌফিক করে হেসে দিয়েছিল। আইরিন এক হাত আদনানের গায়ের উপর তুলে দেয়, আরেক হাত আদনানের গলার নিচ দিয়ে দেয়। জনকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে যায়। রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমোনো উচিত। আইরিন কফির মগ হাতে রুমে প্রবেশ করে। বাথরুম থেকে দুই বাপ ছেলের গলার স্বর ভেসে আসছে। জন যে এখনো লাফালাফি করছে ভেতরে, সেটা স্পষ্টই বুঝতে পারছে আইরিন। বাপটা ছেলেটাকে নষ্ট করে ফেলছে। নিজে যেমন ঘাড়তোত্তারা ছেলেকেও বানাচ্ছে তেমনি ঘাড়তোত্তারা। বাপের চেয়েও কয়েক গুণ বেশি ঘাড়তোত্তারা হয়েছে ছেলেটা। 3 বছর বয়সেই এত জেদ, যা ধারণার বাইরে। যা একবার মুখ দিয়ে বের করবে সেটা পূরণ করবেই, যেভাবেই হোক। আদনান বউকে ভয় পেলেও ইয়াদ খুব একটা মাকে ভয় পায় না। মাকে কেন, কাউকেই ভয় পায় না। বাপের মতোই ডর ভয়হীন পুরুষ হয়েছে। আইরিন কফির মগ সেন্টার টেবিলের ওপর রেখে বাথরুমের দরজা খুলে দেয়। জনেই লাফালাফি বন্ধ করে আইরিনের দিকে তাকায়। জনের আগা গোড়া পুরোটাতেই শ্যাম্পু আর বডি ওয়াশের ফেনা। চোখ দুটো কোনো রকমে দেখা যাচ্ছে। জনের কোমরেই সাদা ধবধবে টাওয়েল প্যাঁচানো। আইরিন রেগে কটমট চাহনি নিক্ষেপ করে বলে, আজকে কি এখান থেকে বের হওয়ার ইচ্ছে আছে, নাকি বাকি জীবন এখানেই কাটাবেন? আদনান কিছু বলার আগেই ইয়াদ বলে, আর একটুও না। সর্দি, কাশি, জ্বর হলে তো জন মিলে সেই আমাকেই জ্বালিয়ে ভস্ম করে দাও। কথাগুলো বলতে বলতে ভেতরে প্রবেশ করে আইরিন। হ্যান্ড শাওয়ার হাতে নিয়ে ইয়াদের গা জোর করে ধুইয়ে দেয়। শুকনো টাওয়েল দিয়ে ছেলেকে পেঁচিয়ে কোলে তুলে নেয়। বের হতে হতে বলে, 2 মিনিটের মধ্যে আপনিও বাইরে আসবেন। আদনান বলে না কিছু। আইরিন ছেলেকে বিছানার উপর দাঁড় করিয়ে গা ভালোভাবে মুছিয়ে দিতে দিতে বলে, গোছল করতে করতে তো হাত পা সাদা হয়ে কুঁচকে গেছে। বৃষ্টিতে ভিজেও হয়নি। বাথরুমে এসেও ঘন্টা ধরে গোছল করছ। আরও করব। অসুস্থ হলে আমার কাছে আসতে পারবে না। কার কাছে যাব? তোমার আব্বুর কাছে। আব্বুই তো তোমার কাছে চলে আসে। হ্যাঁ সেটাই তো, ঘুরে ফিরে দুজন তো সেই আবার আমার কাছেই আসো। তোমাদের দুজনের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাব। যাও। আইরিন ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। ওকে বলছে পাগল হতে? ছেলের গায়ে বেবি লোশন মাখিয়ে দিয়ে ড্রেস পরিয়ে দেয়। ছোট ছোট চুলগুলো ব্রাশ করতে করতে বলে, দুষ্টামি না করে এখন খাবে, তারপর ঘুমাবে। না। কেন? ঘুম নেই। প্রত্যেক দিনের মতো শুয়ে থাকলেই ঘুম চলে আসবে। আদনান বাথরুম থেকে বেরিয়ে আসে। পরনে শুধু ট্রাউজার, চুলগুলো থেকে বরাবরের মতো টুপটাপ পানি গড়িয়ে পড়ছে উজ্জ্বল শ্যামবর্ণের দেহের উপর। গা ভালোভাবে মোছেনি আজকেও। মাথা এদিক ওদিক করে চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে আইরিনের সামনে এসে দাঁড়ায়।
আইরিন টাওয়েল হাতে নিয়ে আদনানের চুল সহ পুরো শরীর মুছে দেয় ভালোভাবে। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। আদনান 2 কদম এগিয়ে কফির মগ হাতে তুলে নেয়। আইরিন ছেলেকে কোলে নিয়ে দরজার দিকে এগিয়ে ইয়াদকে খাইয়ে ওকে নিয়ে রুমে ফিরে আসে আইরিন। বিছানায় বসিয়ে দিয়ে জানালা দরজা ভিজিয়ে দিয়ে আসে। ইয়াদকে নিয়ে শুয়ে পড়তেই ইয়াদ ঘুমোবে না বলে বায়না ধরে। আব্বু যাব। আব্বু কোথায়? তোমার আব্বু কাজ করতে গেছে, এখন ঘুমাও। না, আমি আব্বুর কাছে যাব। ইয়াদ চুপচাপ ঘুমাও। আব্বু, তোমার আব্বু বাড়িতে নেই। মিথ্যা কথা, সত্যি নেই। আব্বু। ডাকতে ডাকতে জোর করে শোয়া থেকে উঠে বসে ইয়াদ মাকে রেখেই বিছানা ছেড়ে নেমে যাওয়ার জন্য কিনারার দিকে এগিয়ে যায়। গলা ছেড়ে আব্বু আব্বু বলে ডাকছে এখনো। আইরিন শোয়া থেকে উঠে বসে ছেলেকে টেনে ধরে বলে, প্রত্যেক দিন এক নাটক করবে না, চুপচাপ ঘুমাও। নাটক না, আব্বু যাব। কাজ করতে গেছে, ঘুম থেকে উঠে দেখবে ফিরে এসেছে। এখন ঘুমাও, তুমি ভালো ছেলে। ইয়াদ ঘুমোবে না বলে কান্নাকাটি শুরু করে দেয়। বাবাকে ছাড়া ঘুমাবে না। রুমে প্রবেশ করে আদনান। ওকে দেখেই ইয়াদের মুখে হাসি ফুটে ওঠে। আদনান এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নেয়। আইরিন আদনানের দিকে তাকিয়ে বলে, আপনি না কোথায় যাবেন? পরে যাব, এখন না। আব্বু গরু দেখব। আদনান কিছু বলার আগেই আইরিন বলে, গরু পরে দেখবে, এখন ঘুমাও, তোমার আব্বুও ঘুমাবে। না, গরু দেখব। আব্বু চলো গরু দেখি। আব্বু এখন ঘুমাই, পরে গরু দেখি। না, এক্ষুনি। আদনান ছেলেকে নিয়ে ঘুরে দাঁড়ায় ফার্মে যাওয়ার জন্য। আইরিন কটমট করে বলে, ও যা বলবে তাই শুনতে হবে। শুয়ে 2 জন ঘুমান। তুমি ঘুমাও, আমরা একটু পর আসছি। দাঁড়ান বলছি, বাইরে বৃষ্টি পড়ছে এখনো। আব্বু দৌড় দাও, এমপির বউ খেপে গেছে। এমপির কাছে বন্দুক আছে, এমপির বউ গুলি করে আমাদের মাথার খুলি উড়িয়ে দেবে। কথাগুলো বলতে বলতে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায় আদনান। ইয়াদের খিলখিল হাসির শব্দ শোনা যায়। আইরিন রেগে তাকিয়ে রইল দরজার দিকে। 2 জন রুমে ফিরে আয় শুধু একবার। চলবে।